প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার স্মরণ। আজ 12 ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তিনি 1806 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও মূলত তিনি ছিলেন কবি। তিনি 1383 বঙ্গাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যু দিবসে আমরা তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তুমি শাড়ি পরতে পারো, ইনফ্যাক্ট শাড়িতে তোমাকে খুব চিল লাগে। সত্যি স্যার? কই, আগে তো কখনো বলেননি। বলতে তো চাই, কিন্তু কখনো বলতে দিয়েছো বলো? আচ্ছা, আপনার হাজব্যান্ড তো অফিসে, তাই না? হ্যাঁ, তাই তো। কিন্তু আপনি কি জানেন যে আপনার হাজব্যান্ড অফিসে কার সাথে কি করছে? মানে একটু খোঁজ খবর নেন। আপনার হাজব্যান্ড আপনাকে ভালো মানুষ পেয়ে কি করছে অফিসে। যদি এটা দেখতে চান তাহলে যে কোনো দিন অফিসে চলে আসতে পারেন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। অপরাধ করেছি, আমি অন্যায় করেছি ভাইয়া। না বুঝছেন না শুনলে আমি আপনার পকেটে হাত দিয়েছি, কোনো সমস্যা আপনি আমার মারুন ভাইয়া। চুপ কর, খিদে লাগছে, কিছু খাবি? তুই যত তাড়াতাড়ি পারিস তোর এই শ্বশুর শাশুড়িকে খুব তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, না হলে এরা থাকলে ওকে যে দিনকে দিন আরো মানে কোন দিকে নিয়ে যাবে তুই কল্পনাও করতে পারবি না, কোনো শান্তি পাবি না। কিন্তু রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী রাকিবা ঐশী। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজ আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, এবং আজকের এই দিনে আমরা আমাদের কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। সেই সাথে আপনাকে আমরা পেয়েছি, যেহেতু একজন তরুণ সঙ্গীত শিল্পী আপনি। শুরুতে জানতে চাইব যে সঙ্গীত শিল্পী হিসেবে বা একজন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পীর জায়গা থেকে কাজী নজরুল ইসলামের প্রতি আপনার অনুভব বা উপলব্ধি বা আবেগের জায়গাটা কেমন? সেটা আসলে অন্যরকম একটা জায়গা, কারণ কবির প্রত্যেকটা সৃষ্টি আসলে সেটা শুধু গান বা শুধুই কবিতা না, এটা একটা জীবন দর্শন আসলে, যে ওনার গান অথবা কবিতা থেকে জীবনে কিভাবে আসলে পথ চলতে হবে, জীবনে বিভিন্ন ধাপগুলো কিভাবে আসলে চলা যায় বা কিভাবে সুন্দরভাবে আসলে নিজেকে মানে সেই পথে আসলে আমরা জীবনকে আসলে কিভাবে দেখতে হবে তার প্রতিটি দর্শনই হচ্ছে এক একটি সাহিত্যকর্মের আসলে অংশ। একদমই তাই। এবং আপনি বললেন যে বিদ্রোহী কবি, তিনি একই সাথে বিদ্রোহী এবং প্রেমেরও কবি। ওনার যে এক একটা সৃষ্টিতে বা যেই প্রেমের গান অথবা কবিতাগুলোতে ওনার যে উপমাগুলো উনি যেভাবে ব্যবহার করেছেন, সেটাতে আসলে অনেক গভীর মানে প্রেমের গভীর এবং সূক্ষ্ম দিকগুলোকে আসলে উনি অমরত্ব দিয়েছেন ওনার সৃষ্টির মাধ্যমে। তো এভাবেই জীবন দর্শন আসলে ওনার গানগুলো। হ্যাঁ, এভাবেই আসলে আমি দেখি। আপনি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন এবং নজরুল সঙ্গীতও গাইছেন, তো সেই জায়গা থেকে কোন ধরনের গানগুলো আপনার গাইতে খুব বেশি ভালো লাগে?
ওনার যেমন রাগাশ্রয়ী কিছু গান আছে যেগুলোতে মানে রাগের রূপটা খুব সুন্দরভাবে সেই গানের কথার সাথে এবং গানের কথাটা যেই মুহূর্তটাকে ব্যক্ত করতে চাচ্ছে সেটাকে উনি যেই রাগে গানটা বেঁধেছেন সেটা এত সুন্দরভাবে মানে কথা এবং সুরের যে মেলবন্ধনটা হয়েছে বা রাগাশ্রিত যেই গানটা সেই গানগুলো আসলে আমার খুবই ভালো লাগে। আর এছাড়া তো সেই রাগের বাইরেও যেই গানগুলো আসলে আছে, মানে নজরুলের গানের কথা যদি আমি বলি, যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের পরে সেটা তো একটা বন্দিশ গাইতে হয়, সেটাকে নিজের মতো করে কিভাবে গুছিয়ে গাইতে হয় সেটা একটা, সেটার পরে যদি গানের কথা বলি তাহলে আমার নজরুল সঙ্গীত গাইতে বা রাগ প্রধান বাংলা গানগুলো গাইতে খুবই ভালো লাগে। আচ্ছা, গানের মানুষ, গান নিয়ে কথা হচ্ছে, আর আজকে যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, একটি নজরুল সঙ্গীত শুনি। একদমই। আমি কবির প্রতি শ্রদ্ধা রেখেই আমি তাকে স্মরণ করে তারই গান আমি গাইছি। কোন গানটি শুনছি আমরা? শূন্য এ বুকে পাখি মোরায়। শুনি। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। আহা, কি সুন্দর, ভীষণ ভালো লাগলো গানটি। আচ্ছা, এই যে আদি সুর আমরা সবসময় বলে থাকি যে যারা এখন আসলে নজরুল সঙ্গীত করছেন তারা আদি সুরটাকে আসলে কতটুকু বজায় রেখে গানগুলো করা হচ্ছে সে ব্যাপারে কিন্তু অনেক সময় অনেক রকমের প্রশ্ন আসে, এবং আমরা শুনি যেটা ফিউশনের যে ধারা, এই ব্যাপারে আপনার আসলে মন্তব্য কি বা আপনি কিভাবে ভাবেন এই বিষয়টি নিয়ে? আমি আসলে মানে এখন যারা আসলে প্রবীণ শিল্পী যারা আছেন, যারা নজরুল সঙ্গীত করছেন, তারা তো আসলে এই চেষ্টাটা বজায় রেখেছেন যে আদি সুরগুলোকে ধরে রাখার জন্য, এবং সেই সুরেই এখন অনেক সময় দেখছি যে অনেক গান হয়তো অনেক সুরগুলো যেটা কানে আমরা শুনেছি বা ওটাই আসলে মানে মাথায় রয়ে গেছে, মনে রয়ে গেছে, সেটাও এখন এসে অনেক সময় যে আদি সুরটা আসলে সেটা নয়, এখন আবার সেটা নতুন করে শুনছি যে না এই গানটার সুরটা এরকম, বা অনেক ক্ষেত্রে ওরকম পরিবর্তন দেখছি। তো সেটা একদিকে যেমন এই চর্চাটা যেমন ভালো যে হ্যাঁ আদি সুরটাকে সংরক্ষণ করা বা সেটা ইয়ে করা, কিন্তু কিছু কিছু গান আবার, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, যে হয়তো ছোটবেলা থেকেই সেই গানটা না ওভাবে শুনে এসেছি, সেটা হয়তো এখন সেই যেটা আসলে শুনে এসেছি সেটার প্রতি ওই ভালো লাগাটা লেগে মানে আছে, সেটা হ্যাঁ থেকে যায় সেটা আর কি। তো অনেক গানের ক্ষেত্রে আমার এটা হয় যে যেটা আসলে প্রচলিত হয়েছে সেই সুরটাই কেন জানি না ভালো লাগছে, মনের মধ্যে গেঁথে থেকে যায়। আবার এটাও হয় যে না এই চেষ্টাটাও রাখা উচিত যে হ্যাঁ গানটা আসলে আদি সুরটা ওরকম ভাবেই আসলে সঠিকভাবে করা যায় আর কি, হ্যাঁ সেটাকেও ধরে রাখা, এই রকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে। আর যেটা বললেন যে ফিউশনের ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লাগে যে তখনকার একটা গান বা সেটা নিয়ে ফিউশন করা, এটাকে আমি খুব পজিটিভলি আসলে দেখি সব সময়। হ্যাঁ, তবে সেই গানের বক্তব্য
পপের সাথে সামঞ্জস্য রেখে যেন সেই ফিউশনটা হয়, সেটাতে যেন অবশ্যই। যে গানটা নিয়ে আসলে ফিউশন করা হবে সেটার সৌন্দর্য যেন কোনোভাবেই কমে না মানে যায় বা গানটা যেন এমন ভাবে হয় যেটা শ্রুতি মধুর শোনায়, হ্যাঁ, যেটা হ্যাঁ। কানে খুব বাজেভাবে না লাগে, না সেটাই লাগে। হচ্ছে এবং একমাত্র এটাও বলতে বিষয়। চাচ্ছি যে সেই গানের বক্তব্য মানে সেটার সাথে যেটা নিয়ে ফিউশন করা হচ্ছে মানে দুইটা ব্লেন্ডিংটা যেন আসলে খুব সুন্দর হয়। আচ্ছা, এবং নান্দনিকতা বোধ থাকে হ্যাঁ, সেখানে। একদম। একটু যদি পেছনের দিকে যায়, যে আপনার গানের সাথে পথচলা তো অনেকগুলো বছর হয়ে গেল, সেই ছোটবেলা থেকে তো গান করেন, মানে কাদের আসলে অনুপ্রেরণা ছিল গানের ব্যাপারে? বাবা মায়ের অনুপ্রেরণা নাকি নিজের আগ্রহটা বেশি ছিল? আসলে কি একদম ছোটবেলা যখন আসলে নিজেকে নিজে অনুপ্রেরণা দেওয়ার মতো তো তখন বয়সই না, যখন থেকে আমার গানের বিয়েটা শুরু হয়েছে, যাত্রা শুরু, তখন খালামণিকে দেখতাম, খালামণি গান করতেন, বাবা মা গান পছন্দ করতেন, আর সবসময় মায়ের অনুপ্রেরণাটাই আসলে আমি পেয়েছি, আর সেই সাথে খালা তো ছিলেনই। তো মাই আসলে অনেক চাইতেন, কারণ আমার মা গান করেন না কিন্তু গান খুব ভালোবাসেন, তো উনি আচ্ছা। ওনার খুব ভালো লাগতো যখন আমি কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান আমি পেতাম তখন, বা একটা প্রাইজ নিয়ে আসতাম, সেটা খুবই ভালো লাগতো। এবং উনি চাইতেন আমি গানটা সবসময় আসলে ওভাবে করি। তো আমার যেটা মনে আছে যে আম্মু বলতেন যে আম্মু আমার খালার সাথে আম্মু গেছেন গানের টিচারের কাছে, কিন্তু সেই ক্লাসটা সেভাবে উনি ধরে রাখতে পারেননি, বা সেটাতে হয়তো তার ওরকম আগ্রহ ছিল না, নিজে গাওয়ার যে আগ্রহটা। কিন্তু আমার ক্ষেত্রে উনি খুব চাইতেন আমি যেন সবসময় গানটা করি, এটা ওনার খুব আগ্রহ ছিল। তারপরে একটা সময় উনি তো খুব খুব ঠেলে 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 করাতেন গান, তারপরে একটা সময় আসলে আমার ভালো লাগা, নিজের আগ্রহটা তৈরি হলো যখন আসলে অন্যান্যদেরকে গান, আমার যাদের গান শুনতে ভালো লাগতো ওনাদের গান শুনতাম, বিভিন্ন অনুষ্ঠান দেখতাম, অনুষ্ঠানে অন্যান্যদের গান শুনতাম, আমার খুব ভালো লাগতো। তখন থেকে আসলে নিজের ভালো লাগাটা কাজ করা, তখন আসলে নিজেকেই নিজে এই জায়গাটাতে পুশ করা যে হ্যাঁ এটাই করতে চাই আমি, গানটা ভালোভাবে। এবং সেই ভালোবাসার জায়গা থেকেই তো আসলে লেখাপড়াটাও সঙ্গীতের উপরেই করা। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে স্নাতক করেছেন এবং পরবর্তীতে স্নাতকোত্তর করেছেন আপনি পার্শ্ববর্তী দেশে গিয়ে। তো সেই জায়গাটা একটু জানতে চাই যে সেটা তো একান্ত নিজের সিদ্ধান্ত ছিল, জাস্ট ভালোবেসেই? একদমই ভালোবেসে, তাই কারণ হচ্ছে আমি যখন কলেজে পড়তাম তখন আসলে গানটাই নেশার মতো আর কি, মানে অনেকের যেরকম থাকে না যে খেলতে চলে যাচ্ছে, তাকে কোনোভাবেই পড়ায় বসানো যাচ্ছে না, সে কোথায় ক্রিকেট খেলতে চলে গেছে, অথবা কেউ আমার ভাইকে যেটা আমি দেখেছি তাকে বলতে হয় যে তুমি এখন গিটারটা বন্ধ করে অন্য কিছু মানে পড়তে বসো। তো আমার ক্ষেত্রেও ঠিক এটা ছিল, তখন আমি শুধু গান শুনতাম, এই গানটা তুলবো, এই গানটা ভালো লাগছে, তখন আমার পড়াশোনার মানে সাথে সাথে ওইটাই আর কি খুব বেশি কাজ করতো। এবং এটা সবসময় আমার মানে বলতে চাই বা বলি আমি যে আমার তখন নোটবুকগুলোতে ওই গানের লাইন লেখা থাকতো, যেটা একটু হঠাৎ করে পড়তে বসে হয়তো কোথাও একটা গান বাজছে শুনেছি, সেটা টুকে রাখলাম, এটা আমি পরে উঠাবো গানটা, এরকম। তো সেই জায়গা থেকেই যখন আমি জানলাম যে এখন আসলে গ্র্যাজুয়েশনটা মানে গানে করা যাচ্ছে, তখন তো আমার মনে হলো যে এই তো পেয়ে গেলাম আমি, অন্য কিছু নিয়ে এখন আর করতে হবে না। এবং সেটা নিয়ে জানার খুব আগ্রহ ছিল, তাই জন্য মানে একাডেমিক মানে ওয়েতে আমি গানটাই আসলে সঙ্গীতটাকে বেছে নিলাম। আচ্ছা, তারপরে তো মৌলিক গান বেশ কিছু করা হয়েছে আপনার? করেছি, আমি আমার উদ্যোগে করছি, আমার ভালো লাগার জায়গা থেকে করছি, সেরকম গানগুলো এখনো সবগুলো বের হয়নি, সেগুলো সামনে আসবে। তার মধ্যে থেকে 8-10টা গান রিলিজ হয়েছে, আর বাকি গানগুলো আসবে সামনে। আচ্ছা, এখন আরো একটি গান শুনবো আমরা, কোন গানটি শুনছি? এবারে আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরই আরেকটা গান গাইছি, শুনি। একই সুরে কোন সুরে, একই সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি এ যে সুর নহে মোদির সুরা, সুর নহে মোদির সুরা, রে সুরে সকে একই সুরে। বসি মোর জানালা পাশে, কেন ঘুম ভাঙা নিরাশে, বসি মোর জানালা পাশে, কেন ঘুম ভাঙা
নিরাশে যাও ঘুম ভাঙায় নিত্যি যাও ঘুম ভাঙায় নিত্যি যাও ঘুম ভাঙায় নিত্যি সকরুণ সুরে ডাকে একই সুরে কোন সুরে একই সুরে তুমি গান শোনালে ভিন দেশে পাখি একই সুরে। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আচ্ছা, নজরুল সঙ্গীত ছাড়াও তো অন্যান্য গানগুলো আপনার করা হয়, কি কি ধরনের গান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার রাগাশ্রয়ী গান খুবই ভালো লাগে, নিজে চর্চার পাশাপাশি সেটা শুনতেও খুব ভালো লাগে। যেমন আমার একদম রাগ সঙ্গীত তো শুনতে ভালো লাগেই, আর এই যে রাগাশ্রয়ী গান বললাম, তারপরে নজরুল, রবীন্দ্র, দেশের গান, তারপরে এই যে আধুনিক বাংলা গান, সেগুলো গাইতে খুবই ভালো লাগে। আর খুব সুন্দর কথা নির্ভর গান গাইতে খুব বেশি ভালো লাগে, কারণ সেই কথাটা আলাদা করে কেন জানি মনে থেকে যায়, সেটাও একটা ভালো লাগার একটা জায়গা। গান তো আসলে এরকমই যে আমাদের প্রতিটি আবেগ অনুভূতির সাথে সংযোগ স্থাপন করে, সেজন্য তো আমাদের গানের প্রতি এত ভালো লাগা কাজ করে। আচ্ছা, আপনি তো সুনামগঞ্জে আপনার বেড়ে ওঠা, তারপর বেশ কিছু কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে গিয়ে রিয়েলিটি শোতে আপনি অংশগ্রহণ করলেন, মানে এই ভাবনাটা কেন তৈরি হলো বা কি চিন্তা করে? সেটা তো আসলে ওই আলাদা করে ভাবনা বলতে কি, ছোটবেলা থেকেই তো বিভিন্ন স্কুল পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতাগুলো দিয়ে, মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই কিন্তু আমার সেটা মা ঠেলে ঠেলে নিয়ে যেতেন। কিন্তু যখন আমি টিভিতে দেখতাম বিভিন্ন প্রতিযোগিতা, যখন দেখতাম ওখানে দেখতাম আমার বয়সী ছেলেমেয়েরা খুব সুন্দর গান গাইছে, তখনই আসলে এটা খুব খুব নিজের খুব ইচ্ছে করতো। এবং এই যে একটা মঞ্চে নিজের গান গাওয়া, এবং সেটা তখন তো আমি সুনামগঞ্জে থাকি, এবং এই যে টিভিতে গানটা হচ্ছে, সেটা সারা বিশ্বের মানুষ দেখছে, সারা বাংলাদেশে সবাই দেখছে, সেটা একটা স্বপ্নের জায়গা তৈরি হলো যে হ্যাঁ, আমি কখন এরকম গান গাইবো বা এরকম ভালো করে গানটা কখন গাইবো যখন সবাই আমার গান শুনবে। আচ্ছা, এরকম তখন মানে সেই জায়গা থেকেই আসলে ছোটবেলায় আমি অংশগ্রহণ করা। হ্যাঁ, আচ্ছা, প্রথম স্টেজে ওঠার অভিজ্ঞতা মনে আছে কবে? তখন না, কারণ সেটা এতই ছোট, আমি অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট, কারণ আমি যখন অনেক ছোট তখন খালামণি বাসায় আমাদের সাথেই ছিলেন। তখন খালামণি বিভিন্ন অনুষ্ঠানগুলো হতো, যেমন বিভিন্ন জাতীয় দিবসগুলো আছে আমাদের, সেই অনুষ্ঠান, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হতো শিল্পকলায়। তখন আমি খালামণির সাথে সেই রিহার্সেলগুলোতে যেতাম, মঞ্চেও ইভেন, কারণ তখন কোরাস গান হতো, সবার সাথে তখন ওভাবেই উঠে যাওয়া। তো এই কিন্তু হ্যাঁ, যে মনে আছে আমার এইটা, যে ছোটবেলার এইটুকু মনে আছে, যখন একা গান গাইতে হতো সেটা আমার খুবই খুবই ভয় লাগতো, যখন মাইক্রোফোন হাতে নিয়ে একা গান গাইতে হতো। পরে রিয়েলিটি শোর মঞ্চে যখন দাঁড়িয়েছিলেন তখন কি নার্ভাসনেস ছিল? হ্যাঁ, সেটা আসলে থাকেই, সব সময়ই থাকে। আর সেটা তো একটা প্রতিযোগিতা, এবং দেখছি যে আমার সাথে যারা ছিল সবাই খুব ভালো গান গাইছে, সেইখানে আমার গানটাও খুব সুন্দর করে ওই ভয় কাটিয়ে গাইতে হবে, সেটাও একটা মনে হয় যে ভয়ের ব্যাপার, যে এটাকে ভয়টাকে বুঝতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না। এবং আরেকটা ব্যাপার হলো যে সেটা তো চোখ বন্ধ করে গেয়ে ফেলাম সেটা না, কারণ সামনে যারা বসে আছেন ওনাদের সামনে হয়তো ওনাদের গান, ওনাদের গাওয়া গানটাই গাচ্ছে, যেটা এত জনপ্রিয় গান। সেই সবকিছু মিলে কিন্তু একটা নার্ভাসনেস স্টেজে ওঠার আগে কাজ করে, কিন্তু সেটা ওই প্রতি ধাপে 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 যেতে 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 সেটার সাথেও একটা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল স্টেজের সাথে। আর এখন কি এমনি স্টেজে পারফর্ম করা হয়, যাওয়া হয়? হ্যাঁ, সেটা ওই যে আসলে আমি তো খুব অল্প দিন, মানে খুবই অল্প কিছুদিন হলো যে আমি আমার স্নাতকোত্তর শেষ করে এসেছি, তো এখন আবার সেটা মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, এখন আবার মানে একটা বিরতির পর আবার ফিরে আসা হবে। আর এমনি সামনের দিনগুলোতে কি চিন্তা আছে, মানে মৌলিক গান নিয়ে কিভাবে ভাবছেন? আমার আসলে বিভিন্ন, যেমন প্রকৃতির সাথে প্রকৃতির বিভিন্ন সময়ের সাথে আমি নিজের খুব একাত্মতা খুঁজে পাই আসলে। সেই মুহূর্তগুলোকে নিয়ে আমার মনে হয় যে আমার ওরকম একটা মুহূর্তকে নিয়ে গান থাকলে খুব ভালো হয়। যেমন আমি বলি যে খুব খুব দুপুরবেলা খুব বিষণ্ণ একটা ব্যাপার আমার মধ্যে খুব কাজ করে, সেটা সেই মুহূর্তটা আমার আসলে কেমন লাগছে সেটা নিয়ে একটা গান। তারপরে বৃষ্টিতে আসলে কেমন লাগে, সেটা শুধু বৃষ্টি মানেই যে খুব দুঃখ সেটা না, বৃষ্টিতে অনেক আমরা আনন্দও করি, খুব উচ্ছলতাও আমাদের মধ্যে দেখা যায়, কখনো কখনো মন খারাপ হয়, সেটাই। তো সেই মুহূর্তগুলোকে নিয়ে গান। তারপরে আরেকটা ব্যাপার হলো যে
সামাজিক যে প্রেক্ষাপট সেগুলো নিয়ে কিছু গান, দেশের গান, এরকম এই গানগুলো আসলে থাকুক, এটা আমার খুব ভাবনার জায়গা, যে এই মুহূর্তগুলো নিয়ে বা কোনো একটা সময়কে নিয়ে সেই রকম গানগুলো আমার থাকুক। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যে রাকিবা ঐশী বেশ আবেগী একজন মানুষ এবং সবগুলো আবেগকে প্রাধান্য দিয়ে যা যা কাজ করা যায়, যে ধরনের গান করা যায় সব ধরনের গান আপনি করতে চান। অনেক শুভকামনা রইল। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আরও একটি গান শুনবো। কোন গানটি শুনছি? এবারে আমি আমার নিজের একটা গান গাই। সেই গানটা এখনো রিলিজ হয়নি, কিন্তু এমনি আমার অনেক অনুষ্ঠানে এই গানটা গাওয়া হয়। এই গানটি গাইছি। গানটা সম্পর্কে একটু বলে নেই। গানটির কথা লিখেছেন আমার শিক্ষক শ্রদ্ধেয় হোসনে আরা জলি, এবং গানটা সুর করেছেন মুনতাসির তুষার। যতই থাকুক ব্যথা বেদনা আর শত হতাশা, যতই থাকুক ব্যথা বেদনা আর শত হতাশা, তবু জীবন দেখে স্বপন, তবু জীবন দেখে স্বপন, বুকে বাঁধে আশা, যতই থাকুক ব্যথা বেদনা আর শত হতাশা, চাইলে সব কিছু পায় না তো মন, চাইলে সব কিছু পায় না তো মন, যা কিছু পায় তাতে খুঁজে না পাওয়া ধন, ও না পাওয়া ধন, আশা নিরাশার মাঝে বাঁধে, আশা নিরাশার মাঝে বাঁধে সুখের বাসা, যতই থাকুক ব্যথা বেদনা আর শত হতাশা, তবু জীবন দেখে স্বপন, বুকে বাঁধে আশা, যতই থাকুক ব্যথা বেদনা আর শত হতাশা। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার গান শুনে সঙ্গীতের সাথে আপনার যে যাত্রা, সেটা যেন আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেয়, সেটাই প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। অনেক ধন্যবাদ আপু, আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।